আজকে তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করছি। বাকি যেটুকু ছিল আগস্ট মাসের সেগুলো প্রথমে আলোচনা করব, তারপর ডিএনএ বেসিক্স চ্যাপ্টারটা শেষ করব। হুম, হুম, ঠিক আছে। The DRDO has successfully test fired medium range subsonic cruise missile নির্ভয়। মিসাইলটার নাম কি? নির্ভয়। ফ্রম দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অ্যাট চাঁদিপুর অব উড়িষ্যা। ডিআরডিও যে টেস্টগুলো করে সেগুলো কিন্তু এই উড়িষ্যার চাঁদিপুর থেকে করে। যে মিসাইলটা টেস্ট করেছে রিসেন্টলি সেটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল, না যার নাম হচ্ছে নির্ভয়। নির্ভয় ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনিয়াস টেকনোলজি ক্রুজ মিসাইল। ঠিক আছে, এটা একটা ক্রুজ মিসাইল, ইন্ডিয়ার প্রথম, ইন্ডিয়াতেই তৈরি হওয়া প্রথম ক্রুজ মিসাইল এটা। মিসাইল সম্বন্ধে আর কি কি জানার আছে? আইটিসিএম নির্ভয় এটা হচ্ছে was successfully test launch with a made in India মানিক টার্বোফ্যান ইঞ্জিন। ঠিক আছে, তো এই যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা কিন্তু ইন্ডিয়াতেই তৈরি। দিস ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল টেস্ট ফায়ারিং অফ দ্য মিসাইল উইথ দ্য ইন্ডিজিনিয়াস বুস্টার ইঞ্জিন। এবং এই যে দেশীয় প্রযুক্তিতে তৈরি যে ইঞ্জিন সেটা দিয়ে এটা প্রথম টেস্ট ছিল। ইট ক্যান ইউজ বোথ কনভেনশনাল অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপন্স অফ 200 to 300 kilograms। এগুলো কিন্তু পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে এই যে মিসাইলটা, এটা 200 থেকে 300 কিলোগ্রাম নিউক্লিয়ার বা পুরনো কনভেনশনাল যেসব অস্ত্রশস্ত্র আছে, ওয়েপন্স, সেগুলো ক্যারি করতে পারে 200 থেকে 300 কেজির অবধি। দ্য নির্ভয় মিসাইল ক্যান বি লঞ্চ ফ্রম মাল্টিপল প্ল্যাটফর্মস। এবং বিভিন্ন জায়গা থেকে সেটাকে লঞ্চ করা যায়। এয়ার বা মানে কোনো ইয়ে থেকে, এয়ারক্রাফট থেকে বা কোনো জাহাজ থেকে সেটাকে, মানে যুদ্ধ জাহাজ থেকেও সেটাকে লঞ্চ করা যায়। আইটিসিএম নির্ভয় ক্যান ট্রাভেল অ্যাট আ স্পিড অফ 0.7 to 0.9 ম্যাক নাম্বার। তাহলে 0.7 থেকে 0.9 ম্যাক নাম্বারে এটা হচ্ছে ট্রাভেল করতে পারে, স্পিড এটা। অর 4 to 7 টাইমস ফাস্টার দ্যান দ্য সাউন্ড স্পিড। মানে সাউন্ডের যা স্পিড তার থেকে 4 থেকে 7 গুণ বেশি মানে গতিতে এটা দৌড়তে পারে। ঠিক আছে, তো নির্ভয় এটা ইন্ডিজিনিয়াস একটা তৈরি মিসাইল। এটা কিন্তু পরীক্ষার জন্য, সামনে যে কোনো পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। ওকে। Nagaland has been awarded with 7 national awards on the first বন্ধন অ্যানুয়াল অ্যাওয়ার্ডস। বন্ধন যেটা হচ্ছে ফরেস্টের জন্য দেওয়া হয়, ইন দ্য সেলিব্রেশন অফ দ্য 34th ফাউন্ডেশন ডে অফ দ্য ট্রাইফেড। ট্রাইফেডের ফুল ফর্ম কি? ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। এর সাথে এই যে ট্রাইফেডের যে লেটারগুলো আছে তার সাথে কিন্তু মিল নেই, শুধু ট্রাইবাল, টি ফর ট্রাইবাল, কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষায় এসছে, যেহেতু মিল নেই ট্রাইফেডের যে সাধারণত যে ইয়েগুলো থাকে শর্ট ফর্ম গুলো, সেগুলোর সাথে মিল থাকে, কিন্তু ট্রাইফেডেরটা কিন্তু মিল নেই, এটা কিন্তু পরীক্ষা আসে সেই জন্য। ঠিক আছে, ট্রাইফেড আর ন্যাফেড এই দুটো ফুল ফর্মটা দেখে নেবেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এই যে মিসলেনিয়াসের রিসেন্টলি রেজাল্ট বেরোলো, মিসলেনিয়াস ধরনের পরীক্ষায় এই ধরনের ফুল ফর্ম গুলো কিন্তু আছে, অ্যাব্রিভিয়েশন গুলো। ঠিক আছে, এটার সাথে কোনো মিল নেই, ট্রাইফেডের সাথে এর কোনো এই যে ফুল ফর্মের কোনো মিল নেই, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো ট্রাইফেড এই অ্যাওয়ার্ডটা, মানে ট্রাইফেডের উদ্বোধনী হিসেবে 34 বছর, মানে 34th ফাউন্ডেশন ডে অফ ট্রাইফেড, ট্রাইফেড শুরু হয়েছে, 34 বছর হয়েছে, সেটা উপলক্ষে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বন্ধন। এবং সেটা দেওয়া হয়েছে কাকে? নাগাল্যান্ডকে। নেক্সট, ইন্ডিয়া ইজ পজিশন 122 অন আ নিউ গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। একটা নতুন ইন্ডেক্স বেরোচ্ছে যেটার নাম হচ্ছে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেই ইন্ডেক্সে ইন্ডিয়ার পজিশন হচ্ছে বর্তমানে 122। 2020 হচ্ছে এটা মেজারিং করেছে, 2020-তে কতটা ইউথ ডেভেলপমেন্ট হয়েছে ইউথ সেক্টরে, সেটা মেজার করা হয়েছে এখানে। ঠিক আছে, দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, ইন্দোর।
has now been declared as the first water plus city of India under Swachh Survekshan. Swachh Survekshan বলে একটা যোজনা আছে, সেটার আন্ডারে এই যে ইন্ডোর শহরটা যেটা আগের বছর হয়েছিল ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, সেটা রিসেন্টলি ফার্স্ট ওয়াটার প্লাস সিটি হয়েছে। মানে এর গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা বেড়েছে। ঠিক আছে, ওয়াটার প্লাস সিটি বা যে বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদি জল সংরক্ষণের ফলে ইন্ডোরের কিন্তু জল প্লাস মানে ওয়াটারটা প্লাস হয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে ওয়াটার প্লাস সিটি অফ ইন্ডিয়া মানে বলা হচ্ছে। সেটা হচ্ছে 2021 সালে ইন্ডোরকে ঘোষণা করা হয়েছে। Orbiter of the Chandrayaan 2 of the Indian Space Research Organization ISRO has detected water molecules on the surface of the moon. তাহলে ইসরোর তৈরি যে চন্দ্রযান 2 তার যে অরবিটার, সে রিসেন্টলি সে চাঁদে ওয়াটার মলিকিউল ডিসকভার করেছে চাঁদের সারফেসে। নেক্সট, দ্য আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হ্যাজ কনফার্মড ইট উইল ক্যাম্পেন ফর ইনক্লুডিং দ্য স্পোর্ট ক্রিকেট অ্যাট দ্য 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। তাহলে আইসিসি 2028 সালের যে লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিকটা হবে সেখানে ক্রিকেট গেমকে ঢোকানোর জন্য আইসিসি অলিম্পিক কমিটির কাছে মানে তারা অনুমতি চাইছে যে ক্রিকেটটাকে যেন ঢোকানো হয় আইসিসি মানে অলিম্পিকের মধ্যে। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যেন ক্রিকেটটাকে ইনক্লুড করা হয়, ক্রিকেট গেমটাকে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাইন্ড অ্যাফেয়ার্স। Al Mohammed Al Hindi exercise set to begin between the navies of India and Saudi Arab. তাহলে এই যে এক্সারসাইজটার নামটা মনে রাখতে হবে, আল মোহেদ আল হিন্দি এক্সারসাইজ। আল মোহেদ আল হিন্দি এক্সারসাইজ, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি এবং সৌদি আরবের নেভির মধ্যে। এটা নতুন একটা এক্সারসাইজ, নেভির মধ্যে ইন্ডিয়া এবং সৌদি আরব। নেক্সট, 4 more Indian sites to every from Haryana and Gujarat have been acknowledged as wetlands of global significance below the Ramsar Convention. The Ramsar Convention has specified 4 new wetlands in India as wetlands of world importance. তাহলে রামসার কনভেনশন তারা ইন্ডিয়ার 4টে প্লেসকে, হরিয়ানার 2টো এবং গুজরাট থেকে 2টো ওয়েটল্যান্ড অফ ওয়ার্ল্ড ইম্পর্টেন্স বলে ঘোষণা করেছে সেই 4টে প্লেসকে। কি কি? বিন্দোয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিন্দোয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি which is the largest wetland in Haryana is a human made freshwater wetland. তাহলে হরিয়ানাতে অবস্থিত এই ওয়েটল্যান্ডটা বিন্দোয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা হচ্ছে লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন হরিয়ানা, হরিয়ানার লার্জেস্ট ওয়েটল্যান্ড, সেটাকেও বলছে কি ওয়েটল্যান্ড অফ ওয়ার্ল্ড ইম্পর্টেন্স ঘোষণা করা হয়েছে। সুলতানপুর ন্যাশনাল পার্ক ফ্রম হরিয়ানাতে সুলতানপুর ন্যাশনাল পার্ক আছে, that helps more than 220 species of resident is migratory and nearby migratory water birds at integral degrees of their existence cycle. তাহলে এতগুলো বার্ড প্রায় ওখানে মাইগ্রেট করে প্রত্যেক বছর। ঠিক আছে, হরিয়ানা সুলতানপুর ন্যাশনাল পার্কে। এটাকেও ওয়েটল্যান্ডস অফ ওয়ার্ল্ড ইম্পর্টেন্স ঘোষণা করেছে রামসার কনভেনশন। তাহলে হরিয়ানার কি কি? বিন্দোয়াস আর সুলতানপুর। আর রাজস্থানের হচ্ছে গুজরাটের হচ্ছে থল লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি in Gujarat lies on the Central Asian Flyway and more than 320 cook species can be found here. তাহলে এত ধরনের কুক পাখি এখানে পাওয়া যায়, 320 ধরনের, 320 প্রজাতির। ঠিক আছে, এটা গুজরাটে অবস্থিত থল লেক। আর ওয়াধানা wetland from Gujarat is internationally necessary for its bird life as it provides a wintering floor to migratory water birds such as over 80 species that migrate on the Central Asian Flyway. ঠিক আছে, তাহলে গুজরাটের ওয়াধানা ওয়েটল্যান্ড এটাকেও ঘোষণা করা হয়েছে ওয়েটল্যান্ড অফ ওয়ার্ল্ড ইম্পর্টেন্স হিসেবে। তাহলে গুজরাটের যে দুটো হচ্ছে থল লেক আর ওয়াধানা, আর হরিয়ানার হচ্ছে বিন্দোয়াস আর সুলতানপুর। ঠিক আছে, তো রিসেন্টলি বলছে এগুলো ঘোষণা করার পরে বর্তমানে ইন্ডিয়াতে কতগুলো আছে ওয়েটল্যান্ড? 46, রামসার সাইট আছে কতগুলো? 46। ইন্ডিয়াতে টোটাল 46 রামসার সাইট আছে। ওকে,
ইন্ডিয়াস ফার্স্ট ক্যাটেল জিনোমিক চিপ, সেটা হচ্ছে ইন্ডিগাও। ক্যাটেল জিনোমিক চিপ যেটার নাম হচ্ছে ইন্ডিগাও ওয়াজ রিলিজড। ইন্ডিগাও ইজ ইন্ডিয়াস ফার্স্ট ক্যাটেল জিনোমিক চিপ for the conservation of pure types of indigenous cattle breeds like Gir, Kankrej, Sahiwal, Ongol, etc. তাহলে এদেরকে এই ধরনের যে প্রজাতির যে গরুগুলো আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য ইন্ডিয়াতে প্রথম একটা ক্যাটেল জিনোমিক চিপ তৈরি করা হয়েছে, যেটার নাম হয়েছে ইন্ডিগাও। ঠিক আছে, এদের সংরক্ষণ করে রাখার জন্য, এদের যাতে ব্রিডিং করা যায়, ঠিক আছে, সেই জন্য এদের এই যে প্রজাতির গরুগুলো আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য, ব্রিড করার জন্য এই চিপটা, ক্যাটেল জিনোমিক চিপটা তৈরি করা হয়েছে। নাম মনে রাখতে হবে ইন্ডিগাও। নেক্সট আমাদের বাকি ছিল 2021-এর ইকোনমিক সার্ভের কিছু পয়েন্ট আলোচনা করা। ঠিক আছে, যেটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, যে কোনো পরীক্ষা ইকোনমিক সার্ভে থেকে কোশ্চেন আসে। তো ইকোনমিক সার্ভের কিছু পয়েন্ট আমরা আলোচনা করবো, যেগুলো আমাদের এইসব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। Economic survey is annual document prepared by Department of Economic Affairs, the Ministry of Finance, under the guidance of Chief Economic Advisor. তাহলে ইকোনমিক সার্ভে কারা তৈরি করে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, যেটা মিনিস্ট্রি অফ ফিনান্সের মধ্যে পড়ছে। তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্সের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তারা কিন্তু প্রত্যেক বছর ইকোনমিক সার্ভেটা প্রিপেয়ার করে, এবং সেখানে সুপারভাইজ করে কে অ্যাডভাইস করে কিভাবে করবে, সেটা হচ্ছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার যিনি থাকেন, তিনি, তার সুপারভিশনে বা তার গাইডেন্সে এটা হয়, তৈরি করা হয়। দিস ইয়ার সার্ভে ইজ অ্যান ardent tribute to the immortal human spirit of grit and compassion encapsulated by the tireless battle against the pandemic by frontline COVID-19 warriors। মানে ডাক্তার, পুলিশ, এরকম যারা কোভিড-19-এর একদম সামনে থেকে লড়াই করেছে, বা স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে এবছরের ইকোনমিক সার্ভেটা ডেডিকেট করা হয়েছে। ঠিক আছে, এটাও কোশ্চেনে আসতে পারে যে এবছরের ইকোনমিক সার্ভেটা তাদেরকে ডেডিকেট করা হয়েছে, যারা হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকে যারা হচ্ছে অনলাইন ওয়ারিয়ার্স ছিল, তাদেরকে ডেডিকেট করা হয়েছে। The lockdown resulted in a 23.9% contraction in GDP in Q1। তাহলে প্রত্যেক 3 মাস অন্তর জিডিপির কেমন গ্রোথ হচ্ছে না হচ্ছে সেগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমাদের এই লকডাউনের ফলে বলছে যে জিডিপির গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে প্রথম 3 মাসের যে হিসাব করা হয়েছিল, সেখানে দেখা গেছে -23.9% হয়ে গেছে, মানে কমে গেছে। যা গ্রোথ হওয়ার বদলে উল্টে গ্রোথটা মাইনাসে চলে গেছিল ফার্স্ট কোয়ার্টারে। কত হয়েছিল? -23.9% হয়েছিল ফার্স্ট কোয়ার্টারে। ঠিক আছে, দ্য রিকভারি হ্যাজ বিন আ ভি শেপ। ইকোনমিক সার্ভেতে বলছে যে বাট রিকভারি হয়েছে। প্রথম কোয়ার্টারে কি হলো? মাইনাস, মানে যদি আমি এইভাবে গ্রাফটা করি, প্রথম কোয়ার্টারে ইকোনমিক সার্ভে মানে ইকোনমিক গ্রোথ হচ্ছিল আমাদের, প্লাসে ছিল, সেটা থেকে একেবারে এরকম নেমে গেল। কত চলে গেল? 23.9%। গ্রাফটা নেমে গেছিল ফার্স্ট কোয়ার্টারে। কিন্তু যে রিকভারিটা হলো তার পরের কোয়ার্টারে দেখা যাচ্ছে যে Q2-তে সেটা কি হচ্ছে? ভি শেপ রিকভারি হচ্ছে, as seen in the 7.5% decline in Q2। বাট এই এতটা নিজের 23.9 চলে গেছিল, 23.9, সেখান থেকে সেটা কমে কত হলো? 7.5-এ। সেটা কমে কত হলো? 7.5 Q2-তে। Q1-এ ছিল কি 23.9% ডিক্লাইন হয়ে গেছিল, বাট Q2-তে দেখা যাচ্ছে সেটা 7.5, -7.5 এসছে। তাহলে কি হলো? এই যে শেপটা কিসের মতো আসছে? ভি শেপ। যে রিকভারিটা হলো সেটা কিসের মতো? ভি শেপ। ঠিক আছে, একেবারে কমে গিয়ে আবার সেটা বাড়ছে। ঠিক আছে, তো এই যে রিকভারিটাকে বলা হচ্ছে ভি শেপ রিকভারি। এই টার্মটা কিন্তু ইকোনমিক সার্ভেতে ইউজ করা হয়েছে, যে আমাদের গ্রোথটা প্রথমে নেমে গেলেও পরে আবার বেড়েছে।
এই যে রিকভারিটা করা হয়েছে এটাকে বলা হচ্ছে ভি শেপ রিকভারি, ঠিক আছে, অফ জিডিপি গ্রোথ অ্যান্ড দ্য রিকভারি অ্যাক্রস অল কি ইকোনমিক ইন্ডিকেটার্স। এবং সবকিছু ইকোনমিক যা যা ইন্ডিকেটার্স থাকে সবকিছুতে এই ভি শেপ রিকভারিটা দেখা গেছে। প্রথমে পড়ে গেছে এত খুবই লকডাউনের ফলে, ফার্স্ট লকডাউনের ফলে, তারপরে আবার আস্তে আস্তে কিন্তু উঠে দাঁড়িয়েছে। তাহলে এই যে ভি শেপ রিকভারিটা আমাদের ইকোনমিক সার্ভেতে দেখা গেছে এই বছর। নেক্সট বলছে এবছর আমাদের ইকোনমিটা দুটো শকের মধ্যে ছিল, ঠিক আছে, দুটো শক এক্সপিরিয়েন্স করেছে। একটাকে বলা হচ্ছে ডিমান্ড শক, আর একটা বলছে সাপ্লাই শক। এটা কিসের জন্য হয়েছিল? প্যান্ডেমিকের জন্য, কোভিড-19 জন্য 2020-21 ইকোনমি দুটো শকের দুটো শক পায় বা দুটো আঘাত পায়। সেটা হচ্ছে ডিমান্ড শক অ্যান্ড সাপ্লাই শক। মানে কি হয়েছে কোভিড-19 সব কি হয়েছিল জানি আমরা, সবকিছু বন্ধ ছিল, মানে লকডাউনের ফলে, ঠিক আছে, সব প্রোডাকশন, তারপরে মার্কেটিং, এভরিথিং বন্ধ ছিল। এর ফলে কি হয়েছিল, মানুষ ভয়ে ছিল যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস পাবো কিনা। সেই জন্য সবাই নিজের টাকা পয়সা খরচা করে চাল ডাল ওষুধ কেনার জন্য পয়সা, বা কোভিড হলে সেটার জন্য পয়সা বাঁচিয়ে রাখছিল। সেই জন্য জিনিসের ডিমান্ড কিন্তু কমে গেছিল, যেসব লাক্সারি গুডস আমরা কিনি, ঠিক আছে, সেই সব জিনিসের ডিমান্ড একেবারে কমে গেছিল। এটাকেই বলা হচ্ছে ডিমান্ড শক। তাহলে 2021 সালে এই ডিমান্ড শকটা এক্সপিরিয়েন্স করে আমাদের ইকোনমি, মানে ডিমান্ড একদম কমে যায় জিনিসের। এবং সাপ্লাই শক, যেহেতু ডিমান্ড নেই, তাহলে যারা প্রডিউসার তারা কি করবে? ডিমান্ড না থাকলে তারা কি প্রডিউস করবে জিনিস? তারা প্রডিউস করবে না। তাহলে এর ফলে কি হয়, সাপ্লাইয়ের ক্ষেত্রেও একটা শক আমাদের ইকোনমি এক্সপিরিয়েন্স করে, মানে সাপ্লাইও কমে যায় একদম। তাহলে আমাদের ইকোনমি 2020-21 সালে যে দুটো শক এক্সপিরিয়েন্স করে কি কি, একটা হচ্ছে ডিমান্ড শক আর একটা হচ্ছে সাপ্লাই শক। আর এই দুটো শকের ফলেই আমাদের ইকোনমির কিন্তু এত ডাউনফল হয়ে যায়, ঠিক আছে, যার জন্য ফার্স্ট কোয়ার্টারে -23.9% চলে যায়। আবার কিন্তু সেটা পরে সেকেন্ড কোয়ার্টারে গিয়ে পরের 3 মাসে আবার উঠছে। সেই ওটা তাকে বলছে, এই যে পড়ে যে ওঠা থেকে, ওটাকে বলা হচ্ছে ভি শেপ রিকভারি। ওকে, তাহলে এই দুটো মনে রাখতে হবে আমাদের ইকোনমি দুটো প্যান্ডেমিকের জন্য যে দুটো শক এক্সপিরিয়েন্স করে, একটা হচ্ছে ডিমান্ড শক আর একটা হচ্ছে সাপ্লাই শক। ইন ইন্ডিয়া, ইন্টারেস্ট রেট অন ডেট ইজ লেস দ্যান গ্রোথ রেট, নেগেটিভ IRGD। তাহলে ইন্ডিয়াতে বলছে ইন্টারেস্ট রেট অন ডেট ইজ লেস দ্যান গ্রোথ রেট। তাহলে আমাদের গ্রোথ রেটটা, মানে দেশের ইকোনমির গ্রোথ রেটটা ডেট রেটের থেকে বেশি, ঠিক আছে। মানে কি, যে আমাদের সরকার যে ধারটা নিচ্ছে, কিছু টাকা ধার নিল, তার জন্য সরকারকে কি 1,000 টাকা ধার নিল, তার জন্য সরকারকে যার কাছ থেকে ধার নিয়েছে তাকে দেখা যাচ্ছে 2% ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে ইকোনমিক গ্রোথটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে 5%। ইকোনমিক গ্রোথটা হচ্ছে কত? 5%। বাট আমাদের ডেটের জন্য যে ইন্টারেস্ট রেট দিচ্ছি সেটা কিন্তু 2%। তাহলে গ্রোথ যদি বেশি হয়, মানে আমার ইনকামটা, আমি মাসে ইন্টারেস্ট দিই 10 টাকা, আর আমার ইনকাম হচ্ছে 20 টাকা, তাহলে আমার 10 টাকা দেওয়ার কি অ্যাবিলিটি থাকবে না থাকবে না? 10 টাকাটা ইন্টারেস্ট দেওয়ার অ্যাবিলিটি আমার আছে না নেই? আমার ইনকাম 20 টাকা, আমাকে ইন্টারেস্ট দিতে হয় মাসে 10 টাকা, তাহলে কি আমার ইন্টারেস্ট দেওয়ার এবিলিটি বা ক্যাপাবিলিটি আছে না নেই? কি বলবে, মানে আছে না নেই? বুঝতে পারছেন তো মানে কি বলতে যাচ্ছি? আমার ইনকাম 20 টাকা আর ইন্টারেস্ট দিতে হয় আমাকে 10 টাকা, তার মানে আমার এবিলিটি আছে, কারণ ইনকাম হচ্ছে আমার ইন্টারেস্ট যেটা আমি দিই তার থেকে বেশি। কিন্তু আমার ইনকাম 5 টাকা আর আমার এদিকে প্রত্যেক মাসে সুদ দিতে হয় 10 টাকা, সেক্ষেত্রে আমার এবিলিটি নেই। তাহলে গ্রোথ রেট সবসময় যদি বেশি হয়, মানে ইনকাম রেটটা, মানে আমাদের যেটা গ্রোথ রেট যদি বেশি হয় দেশের, আর ইন্টারেস্ট রেটটা যদি কম হয়, সেক্ষেত্রে কি ইন্টারেস্টটা সাস্টেনেবল বলে, সাস্টেন করার ক্ষমতা আছে দেশের, ঠিক আছে, যে ইন্টারেস্টটা আছে সেটা সাস্টেন করার ক্ষমতা আমাদের দেশের আছে, সেটাই বলতে যাচ্ছে। ইন্টারেস্ট রেট অন ডেট ইজ লেস দ্যান গ্রোথ রেট, ঠিক আছে। তাহলে গ্রোথ রেটটা বেশি আমাদের, সেই জন্য আমরা ইন্টারেস্ট রেট কিন্তু মানে ইন্টারেস্ট সাস্টেন করতে পারবো, ঠিক আছে, যে ইন্টারেস্টটা আমরা দেবো সেটা আমাদের দেশ সাস্টেন করতে পারে। সেটাই বলছে যে আমাদের দেশের গ্রোথ রেটটা অনেক বেশি ইন্টারেস্ট রেটের থেকে, মানে ডেটের জন্য যে ইন্টারেস্ট দিতে হয় তার থেকে। এটা ভালো জিনিস আমাদের দেশের
এটা ভালো একটা লক্ষণ, সেটাই বলছে। নো নাম্বার ফিফথ লার্জেস্ট, বলছে আমাদের দেশ হচ্ছে ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশ ইন্ডিয়া, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে পঞ্চম ইকোনমিতে, ফিফথ লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে। কিন্তু লার্জেস্ট ইকোনমি হলে কিছু সংস্থা থাকে, একটা জিনিস বলা দরকার, সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে কিছু সংস্থা থাকে, তাদেরকে বলা হয় ক্রেডিট রেটিং এজেন্সি। ক্রেডিট রেটিং এজেন্সি তাদের কাজ কি? বিভিন্ন দেশকে তারা পয়েন্ট দেয় যে এর এত ক্রেডিট রেটিং মানে আছে, এই দেশটার এত ক্রেডিট রেটিং আছে, ঠিক আছে। ধরুন আমরা পাঁচজন গেছি কোনো জায়গায় একটা ব্যাংকে ইন্টারেস্ট দিতে। তো ব্যাংকের একজন লোক আছে, সে আমার ডিটেলস দেখে যে আমি আগে ইন্টারেস্ট নিয়ে শোধ করেছি কিনা, হ্যাঁ আমার ইনকাম সোর্স কি আছে, এরকম আমাদের পাঁচজনের দেখে। দেখে আমাদের রেটিং দেয়, যে বলে এই যে এই লোকটা, এই নীল জামা পরা এই লোকটার ইন্টারেস্ট মানে আগে ডিফল্ট করেছে, আগে লোন নিয়ে শোধ করেনি, একে আমি 5 পয়েন্ট দিলাম, ঠিক আছে। সাদা জামা পরা লোকটা, ওর ইন্টারেস্ট আগে কোনোদিন ডিফল্ট নেই, মানে কোনোদিন লোন ডিফল্ট করেনি, এবং ও ভালো কাজ ফাজ করে, প্রচুর টাকা মাইনে পায়, ঠিক আছে, ওর ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা আছে, ওকে আমি 1 র্যাঙ্ক দিলাম। তাহলে যে ব্যাংকের অফিসারটা দিচ্ছে, ও কি করছে, আমাদেরকে রেটিং দিচ্ছে। আমাকে রেট দিল 5, মানে খারাপ। আবার যে যার ক্ষমতা আছে ইন্টারেস্ট শোধ করার, বা আগে কোনো বাজে রেকর্ড নেই, মানে ডিফল্টের, তাকে ভালো রেটিং দিল, 1 নাম্বার রেট দিল। সেরকম কিছু সংস্থা আছে গ্লোবাল, যারা হচ্ছে বিভিন্ন দেশকে রেটিং দেয়, যে এই দেশের রেটিং আমি ভালো দিচ্ছি, এই দেশের খারাপ দিচ্ছি, তাদেরকে বলা হয় ক্রেডিট রেটিং এজেন্সি, ঠিক আছে। তো যেহেতু আমাদের দেশটা ফিফথ লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমাদের দেশের মানে ক্রেডিট রেটিংটা তো ভালো হওয়া উচিত। কিন্তু বলছে আমাদের ইকোনমিক সার্ভে বলছে, এই যে ক্রেডিট রেটিং এজেন্সি যেগুলো আছে, এরা হচ্ছে সব ওয়েস্টার্ন কান্ট্রি বেস। এরা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ইচ্ছাকৃত বেশি রেটিং দেয়। তাদের রেকর্ড খারাপ থাকলেও, তারা যদি আগে কোনো দেশ থেকে লোন নিয়ে বা কোনো সংস্থা থেকে লোন নিয়ে শোধ নাও করে থাকে, ডিফল্ট করে থাকে, তাও তাদেরকে কি করে, ভালো রেটিং দেয়। কিন্তু আমাদের দেশকে পার্সিয়ালিটি করে, যেহেতু আমরা একটা ইস্টার্ন ওয়ার্ল্ড কান্ট্রি, সেই জন্য আমাদের সাথে পার্সিয়ালিটি করে। আমরা ফিফথ লার্জেস্ট ইকোনমি হওয়া সত্ত্বেও আমাদের রেটিংটা কিন্তু অনেক বাজে রেখেছে, সেটাই এখানে বলতে যাচ্ছে। বলছে নাম্বার ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া, ঠিক আছে, হ্যাজ এভার বিন রেটেড অ্যাজ দ্য লোয়েস্ট রাং অফ দ্য ইনভেস্টমেন্ট গ্রেড। তাহলে কোনোদিনই ইন্ডিয়াকে রেটিং ভালো দেয়নি এই যে ইন্টারেস্ট রেটিং, মানে ক্রেডিট রেটিং অর্গানাইজেশন গুলো। ফিফথ লার্জেস্ট ইকোনমি হওয়া সত্ত্বেও লোয়েস্ট রেটিং দেওয়া হচ্ছে ইন্ডিয়াকে। কত বলছে, বিবিবি ইন্ডিয়ার তাহলে ক্রেডিট রেটিং কত, BBB মাইনাস বা BAA3, এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। ক্রেডিট রেটিং এজেন্সি অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কি, এটা হচ্ছে একটা রেটিং, BBB মাইনাস বা BAA। আমাদের যেমন পরীক্ষায় ছিল A+ পাওয়া, A++ গ্রেড পাওয়া, B গ্রেড পাওয়া, ঠিক এটা একটা গ্রেডেশন সিস্টেম। এই BBB বা BAA এর থেকেও ভালো গ্রেড হয়, ঠিক আছে, AAA সবচেয়ে বেস্ট গ্রেড, এরকম। তো ইন্ডিয়াকে B গ্রেডে রাখা হয়েছে ইন সোভারিন ক্রেডিট রেটিং, মানে ক্রেডিট রেটিং এর ক্ষেত্রে। এটা আমাদের ইকোনমিক সার্ভে বলছে যে ফিফথ লার্জেস্ট কান্ট্রি মানে ইকোনমি হওয়া সত্ত্বেও এত বাজে রেটিং দেয়, এটা ওরা পার্সিয়ালিটি করে। তাও আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে, কারণ ওদের রেটিং এর উপরে আমাদের ইকোনমি নির্ভর করে না, এটা ইকোনমিক সার্ভে বলছে। ইনক্রিজ ইন পাবলিক হেলথ কেয়ার স্পেন্ডিং, তাহলে পাবলিকের হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের ইকোনমিতে কিন্তু মানে যে স্পেন্ডিংটা করে সরকার, সেটা বাড়িয়েছে অনেক। আগে অনেক কম হতো, কিন্তু করোনার জন্য সরকারের হেলথ কেয়ারের যে খরচাটা, সেটা অনেক বেড়েছে, বা খরচা অনেক বাড়িয়েছে সরকার, ফ্রম 1% টু 2.5 to 3% অফ জিডিপি। তাহলে আগে খরচা করা হতো জিডিপির 1%, মানে 100 টাকা যদি জিডিপি হয়, তাহলে 1 টাকা খরচা করা হতো হেলথ কেয়ারে। এখন সেটা কত করা হচ্ছে, 100 টাকা যদি জিডিপি হয়, সেখানে 2.5 টাকা বা 3 টাকা খরচা করা হচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হবে, উইল অলসো ডিক্রিজ দ্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফ্রম 65 to 35% অফ দ্য ওভারঅল হেলথ কেয়ার স্পেন্ডিং। এর ফলে কি হবে, আমাদের পকেট থেকে যে খরচাটা হয় আমাদের শরীরের মানে আমাদের চিকিৎসার জন্য, সেটা কিন্তু মানুষের যে খরচাটা হয় সেটা 65 থেকে 35% কমে যাবে, যেহেতু সরকার খরচাটা বাড়াচ্ছে। বিভিন্ন রকম আয়ুষ্মান ভারত, তারপরে স্বাস্থ্যসাথী ইত্যাদি কার্ডের মাধ্যমে সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে, এর ফলে কি আমাদের পকেট থেকে যে এক্সপেন্ডিচার হয়
স্বাস্থ্যের জন্য সেটা কিন্তু 35 থেকে 65% কমে যাবে। এটা ইকোনমিক সার্ভে প্রেডিক্ট করছে, যেহেতু 1% থেকে 2.5 to 3% করা হয়েছে হেলথ কেয়ার স্পেন্ডিং। ওকে, একটা রিসেন্টলি একটা কমিটি তৈরি হয়েছিল, পিজে নায়ক কমিটি, 2014-তে, highlighted twin concerns stemming from forbearance regime, evergreening of loans by classifying NPA as restructured asset and the resultant বলছে আন্ডার ক্যাপিটালাইজেশন অফ ব্যাংকস। আচ্ছা, যাই হোক, এই পিজে নায়ক কমিটি বলছিল যে কাউকে যদি বেশি মানে কোনো কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, তো লোন নেওয়ার পরে তাকে যদি আমরা লোন ওয়েভার দিতে থাকি, ঠিক আছে, ছাড় দিতে থাকি, যে আপনি সময় নিন, আস্তে আস্তে দিন, বা আপনাকে ছাড় দেওয়া হচ্ছে, আপনার দেওয়ার কথা ছিল, শোধ করার কথা ছিল 1 লাখ টাকা, আপনি 60,000 টাকা দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এইগুলো যদি আমরা করতে থাকি, এই পিজে নায়ক কমিটি বলছে এটা লোনগুলোকে এভারগ্রিন করে দেয়। ঠিক আছে, মানে লোনগুলো আর কোনোদিনই শোধ হয় না, সবসময় যেন যুবক হয়ে গেছে, সে 1 লাখ টাকা শোধ হচ্ছে 50 বছর ধরে। ঠিক আছে, লোনগুলো এভারগ্রিন থেকে যায়, মানে লোনের বয়সটা বেড়ে যায়, লোন শোধ করার বয়সটা বেড়ে যায়, লোনগুলো এভারগ্রিন মানে কি যুবক থেকে যায়, সেই জন্য এসব না করাই ভালো। ঠিক আছে, সরকারকে বলছে যে এসব ওয়েভার টোয়েভার না করে স্ট্রিক্ট হওয়া উচিত লোন পরিশোধের ক্ষেত্রে। ঠিক আছে, পিজে নায়ক কমিটি। ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচার অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট 0.65% অফ জিডিপি ইজ লোয়েস্ট অ্যামং টপ 10 ইকোনমি। তাহলে প্রথম যে 10টা ইকোনমিক মানে আছে আছে দেশ আছে, যারা ইকোনমিতে প্রথম 10-এর মধ্যে আছে, তাদের মধ্যে ইন্ডিয়া সবচেয়ে কম খরচ করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে। জিডিপি এর মাত্র 0.65%, মানে জিডিপি 100 টাকা হলে মাত্র এত টাকা, 0.65, মানে 65 পয়সা খরচা করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিয়া। তাই প্রথম 10টা ইকোনমির মধ্যে ইন্ডিয়ার লোয়েস্ট এবং টপ 10 ইকোনমিস, তাহলে তারা সবচেয়ে কম খরচা করে ইন্ডিয়া, 65 পয়সা, মানে একটা জিডিপি হলে মাত্র 65 পয়সা খরচা করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দ্য গভর্নমেন্ট সেক্টর কন্ট্রিবিউটস disproportionately large share in total gross domestic expenditure on research and development, অলমোস্ট 56%। তাহলে বলছে এই যে 65 পয়সা যে খরচা করে, এর মধ্যে আবার বেশি খরচা করে কে? গভর্নমেন্ট সেক্টর। এই 65 পয়সার মধ্যে 56% খরচা করে সরকার। ঠিক আছে, অ্যাট 3 times দ্য অ্যাভারেজ অফ টপ 10 কান্ট্রিজ। তাহলে সরকার বেশি খরচা করে, প্রাইভেট সেক্টর গুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি খরচা করে না, কিন্তু টপ 10 কান্ট্রিগুলোতে দেখতে গেলে প্রাইভেট সংস্থাগুলোই রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি খরচা করে, গভর্নমেন্ট অনেক কম খরচা করে, সেখানে প্রাইভেট সেক্টরই বেশি খরচা করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেই জন্য ইকোনমিক সার্ভে বলতে চাইছে যে এখানে প্রাইভেট যারা সংস্থা আছে তারাও রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি করে খরচা করুক। গভর্নমেন্ট 56% কেন করবে? অন্যান্য দেশে যেখানে রিসার্চ আর ডেভেলপমেন্টে বেশি খরচা হয়, সেখানে করছে কারা? তার মানে প্রাইভেট সেক্টররা। তাই বলছে প্রাইভেট সেক্টর গুলো যেন রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরো বেশি বেশি করে এগিয়ে আসে। এটাই হচ্ছে ইকোনমিক সার্ভেতে বলতে চাইছি। নেক্সট বলছে ইন্ডিয়াস জিডিপি ইজ এস্টিমেটেড টু কন্ট্রাক্ট বাই 7.7% ইন 2021। তাহলে 2020-21 বলছে ইন্ডিয়ার জিডিপি -7.7% হবে, এটা এস্টিমেট করা হয়েছিল। কম্পোস্ট অফ এ শার্প 15.7% ডিক্লাইন ইন ফার্স্ট হাফ অ্যান্ড এ মডেস্ট 0.1% ফল ইন দ্য সেকেন্ড হাফ। তাহলে প্রথম হাফে, প্রথম 6 মাসে সেটা হয়েছিল 15.7% ডিক্লাইন হয়ে গেছিল, এবং বলছে সেকেন্ড হাফে গিয়ে লাস্ট 6 মাসে 0.1% ফল হতে পারে, হয়ে সে ইন্ডিয়ার জিডিপিটা দাঁড়াতে পারে 7.7% 2020-21। Monthly GST collection have crossed the ₹1 lakh crore mark and reached its highest level in December 2020। তাহলে বলছে ডিসেম্বর 2020-তে জিএসটি চালু হওয়ার পর থেকে 2020 সালের ডিসেম্বর মাসে প্রত্যেক মাসে জিএসটি যে কালেকশন হয়, মানে সরকারের যে জিএসটি থেকে যে ট্যাক্সটা কালেকশন করে প্রত্যেক মাসে, সেটা হাইয়েস্ট হয়েছিল। মানে প্রত্যেক মাসে 1 লক্ষ কোটি টাকা করে তার বেশি হচ্ছে সরকার ট্যাক্স কালেকশন করছিল। তাহলে এই সরকারের আন্ডারে বলছে যে জিএসটি কালেকশন অনেক বেড়েছে। ঠিক আছে, এটা ইকোনমির জন্য ভালো, এটা ইকোনমিক সার্ভে বলছে। তাহলে ডিসেম্বরে হাইয়েস্ট হয়ে গেছিল 2020-তে, 1 লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে গেছিল।
ইন্ডিয়াস ফরেস্ট রিজার্ভ, ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমরা আলোচনা করব ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোথায় জমা থাকে, ফরেন যে কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলো কোথায় জমা থাকে, ইন্ডিয়া কোথায় থাকে? এসবিআই, আরবিআই নাকি গভর্নমেন্ট, কার কাছে থাকে? ফরেন রিজার্ভ, ফরেন রিজার্ভ গুলো যেগুলো ফরেন থেকে আসে, মানে ফরেন কারেন্সি, গোল্ড ইত্যাদি থাকে না, পাঁচটা জিনিস, এগুলো কোথায় থাকে জমা? ইন্ডিয়াতে আরবিআই তে থাকে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাছে ফরেন রিজার্ভ জমা থাকে। তো এই যে একে বলা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কি হয়েছিল বলছে, অ্যাট অ্যান অল টাইম হাই অফ ইউএস ডলার 586.1 বিলিয়ন ডলার। তাহলে 586.1 বিলিয়ন ডলার পৌঁছে গেছিল, সবচেয়ে মানে এতদিনের প্রচুর সবচেয়ে বেশি এটা ইন্ডিয়ার ফরেন রিজার্ভ বেড়ে গেছিল অ্যাজ অন জানুয়ারি 8, 2021। তাহলে 2021-এর জানুয়ারি 8 তারিখ অনুযায়ী ইন্ডিয়ার ফরেন রিজার্ভ সবচেয়ে বেড়ে গেছিল। ঠিক আছে, যেটা হচ্ছে 586 বিলিয়ন ডলার। এবং বলছে ইন্ডিয়া টু এন্ড উইথ অ্যান অ্যানুয়াল কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস আফটার এ পিরিয়ড অফ 17 ইয়ার। তাহলে বলছে এই 17 বছর পরে 2021 সালে ইন্ডিয়া প্রথম কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস হলো। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে গুডস, মানে বিভিন্ন জিনিস আমরা বিদেশ থেকে কিনি এবং বিদেশকে আমরা জিনিস, বিভিন্ন রকম জিনিস যেগুলো আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে, গুডস এর ক্ষেত্রে ইন্ডিয়া 17 বছর পরে প্রথম সারপ্লাস হলো 2021 সালে। ঠিক আছে, মানে আমরা বেশি জিনিস বিক্রি করেছি, তার থেকে কম জিনিস কিনেছি, কম টাকার জিনিস, এর ফলে সারপ্লাস হয়েছে কারেন্ট অ্যাকাউন্টে। হেডলাইন সিপিআই ইনফ্লেশন অ্যাভারেজ 6.6 ডিউরিং এপ্রিল টু ডিসেম্বর। 2020 সালে এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ছিল 6.6 ইনফ্লেশন and stood at the 4.6 in December 2020। 2020 শেষে সেটা ছিল হচ্ছে 4.6%। তাহলে ইনফ্লেশনটা অনেকটা ফল করেছে, প্রথম দিকে 6.6% ছিল, সেটা আবার কমে 4.6% হয়েছে। আমরা জানি যখন প্রথম দিকে প্রচুর লকডাউন হচ্ছিল তখন আলু পেঁয়াজ থেকে শুরু করে চাল সবকিছুর দাম বেড়ে গেছিল, তাহলে সেই সময় ইনফ্লেশনটা ছিল 6.6%। তারপরে এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, আবার আগের দামে ফেরত এসছে। তাহলে এখন হচ্ছে 4.6% হচ্ছে ইনফ্লেশন রেট, মেনলি ড্রাইভেন বাই রাইজ ইন দ্য ফুড ইনফ্লেশন। তাহলে কিসের জন্য বেড়ে গেছিল? ফুড ইনফ্লেশনের জন্য, খাবার দ্রব্যের জিনিস প্রচুর বেড়ে গেছিল, মানুষ ভয় পাচ্ছিল, সব বাড়িতে প্রচুর পরিমাণে কিনে আনছিল জিনিসপত্র, এর ফলে হয়তো দোকান কবে খোলা থাকবে না থাকবে, বাজার কবে খোলা থাকবে না থাকবে, সেই জন্য ফুড ইনফ্লেশনটা বেড়ে গেছিল এবং তার জন্য ইনফ্লেশনটা বেড়ে গেছিল অনেক। রুরাল আর ডিফারেন্স ইন সিপিআই ইনফ্লেশন ছয়ে ডেক্লাইন ইন 2020। এবং গ্রাম এবং শহরের মধ্যে যে সিপিআই এর যে ডিফারেন্স সেটা অনেকটা কমেছে, মানে একটা প্রাইস স্টেবিলিটি এসছে গ্রাম শহর উভয় ক্ষেত্রেই 2020-তে। ঠিক আছে, এটাও বলছে আমাদের ইকোনমিক সার্ভে। Agricultural sector has shown its resilience amid COVID-19 with a growth of 3.4% at constant prices during 2021। তাহলে বলছে কৃষি ক্ষেত্রে 3% গ্রোথ হয়েছে 2020-21 সালে, কৃষি ক্ষেত্রে এগ্রিকালচারাল গ্রোথ হয়েছে 3.4% অফ জিডিপি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কভার্স ওভার 5.5 ক্রোর ফার্মার্স অ্যাপ্লিকেশন ইয়ার অন ইয়ার। তাহলে প্রত্যেক বছর 5.5 কোটি ফার্মারদেরকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আয়তায় আনা হয়েছে। ফিশ প্রোডাকশন রিচড অল টাইম হাই। ফিশ প্রোডাকশন এতদিনের যত ছিল তার চেয়ে সবচেয়ে বেশি বেড়ে গেছে, 14.16 মিলিয়ন মেট্রিক টন ডিউরিং 2019-20। ঠিক আছে, 19-20 সালের ফিশ প্রোডাকশন ছিল 14.16 মিলিয়ন মেট্রিক টন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 80.96 কোটি বেনিফিশিয়ারিজ ওয়ার প্রোভাইডেড ফুড গ্রেনস। তাহলে 80.96 কোটি মানুষকে কি দেওয়া হয়েছে? ফুড গ্রেন দেওয়া হয়েছে, খাদ্যশস্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে। শেয়ার অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইন গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট কারেন্ট প্রাইস ইজ 17.8%। তাহলে জিডিপিতে এখন কত আছে? এগ্রিকালচার সেক্টরের শেয়ার 17.8% 2019 অনুযায়ী। 1.5 crore dairy farmers were targeted to provide কিষাণ ক্রেডিট কার্ড। তাহলে যারা দুগ্ধ ক্ষেত্রে যুক্ত আছে, যারা যে সকল ফার্মাররা, তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ডের আয়তায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 1.5 কোটি এমন দুগ্ধ ফার্মারদের বা দুগ্ধ কৃষির সাথে যুক্ত আছে এমন লোকদেরকে
কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে টার্গেট করা হয়েছে। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। 17.8% হচ্ছে জিডিপিতে এগ্রিকালচার সেক্টরের শেয়ার বর্তমানে। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ইজ অফ ডুইং বিজনেস। তাহলে ইজ অফ ডুইং বিজনেস যেটা আছে সেই ইন্ডেক্সে 2019 হ্যাজ মুভড আপওয়ার্ড টু 63rd পজিশন ইন 2020। তাহলে 2019 ছিল 77 ইজ অফ ডুইং বিজনেসে, মানে বিজনেস করা কতটা সহজ ইন্ডিয়াতে, সেটা র্যাঙ্ক ছিল 77, মানে খারাপ ছিল। কিন্তু 2020-তে সেটা বেড়ে মানে কমে 63 হয়েছে, মানে এখন আরো পজিশন আরো ভালো হয়েছে, মানে ইন্ডিয়াতে বিজনেস করার পরিবেশ তৈরি হয়েছে। সেটাই বলতে যাচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস যেটা হচ্ছে র্যাঙ্ক, সেটাতে ইন্ডিয়ার আপলিফটমেন্ট হয়েছে। ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট কারা বলছে? ফিসকাল ইয়ার 20-তে টোটাল ইকুইটি ইনফ্লোস ওয়ার $49.98 বিলিয়ন অ্যাজ কম্পারেবল টু 44.37 বিলিয়ন ডিউরিং 19। তাহলে 19-এ ছিল ফরেন মানে ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা ইন্ডিয়াতে ফরেনাররা এসে যে ইনভেস্টমেন্ট করে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা 2019-এর থেকে 2020-তে বেড়েছে। 2019-এ ছিল $44 বিলিয়ন, আর সেখানে 2020-তে $49 বিলিয়ন। তাহলে এফডিআই ইনভেস্টমেন্টও বেড়েছে ইন্ডিয়াতে। India's service sector contracted by nearly 16% during H1 financial year 2021। তাহলে 2020-21 সালে সার্ভিস সেক্টরে কিন্তু এগ্রিকালচার সেক্টরে আমরা কি দিলাম? গ্রোথ হয়েছে 3.4%, কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু 16% ডিক্লাইন, -60% হয়ে গেছে। মানে গ্রোথের জায়গায় সেটা আরো নিচে নেমে, গ্রোথ হয়নি, মানে মাইনাস গ্রোথ হয়েছে। ঠিক আছে, সার্ভিস সেক্টর, কারণ কি? প্রোডাকশন বন্ধ ছিল, আর সার্ভিস সেক্টর তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে মোটামুটি ব্যাংক ট্যাঙ্ক সবই বন্ধ ছিল এই সময়। ঠিক আছে, এর ফলে সার্ভিস সেক্টরে কিন্তু ইন্ডিয়ার গ্রোথের বদলে মাইনাসে চলে গেছে, 16% মাইনাস হয়েছে। ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক ম্যান্ডেটেড লকডাউনের কারণে, ওয়িং টু ইটস কন্ট্রাক্ট ইন্টেন্সিভ নেচার, দ্য সার্ভিস সেক্টর, ঠিক আছে, সার্ভিস সেক্টর এই জন্য কন্ট্রাক্ট করেছে, যেহেতু লকডাউন ছিল সেই জন্য। ফিসকাল ডেফিসিট ছিল হচ্ছে এই বছর 3.5% অফ জিডিপি। মানে জিডিপি যদি 100 টাকা হয়, তাহলে ফিসকাল ডেফিসিট মানে আমাদের যে ডেফিসিটটা হয়, ফিসকাল ডেফিসিট আমরা পড়েছি ডিটেলসে আগে, ফিসকাল ডেফিসিটটা ছিল 3 টাকা 50 পয়সা। ঠিক আছে, 100 টাকার মধ্যে 3 টাকা 50 পয়সা ছিল হচ্ছে ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, মানে আমাদের ঘাটতি ছিল দেশের। আচ্ছা, এই পর্যন্ত ইকোনমিক সার্ভে নিয়ে আলোচনা হলো। আচ্ছা, ফিসকাল ডেফিসিট কি কেউ বলুন তো আমাকে, আগে আমি পড়েছি এটা। বাঁকুড়া বলুন, বাঁকুড়া, ফিসকাল ডেফিসিট কি? আসানসোল থেকে কেউ পারবে বলতে? ইকোনমিতে পড়েছি আমি ফিসকাল ডেফিসিট। পূর্ত ভবন থেকে বলুন, বাজেট ডেফিসিট কি? কেউ পারবে? কল্যাণী, মালদা, বাজেট ডেফিসিট কি কেউ পারবে বলতে? হোয়াট ইজ বাজেট ডেফিসিট? আচ্ছা, কেউ পারবে না, তাহলে আমি পড়াচ্ছি কি করতে এগুলো? আপনারা তো ক্লাস করেন, আমি তো দেখতে পাই। তাহলে বাড়িতে পড়েন না নাকি? ফিসকাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এগুলো পড়েছিলাম যে আমি মাস তিনেক আগে, 3-4 মাস আগে। ওকে, পাবলিক ফাইন্যান্স যখন পড়াবো তখন তাহলে ডিটেলসে আবার আলোচনা হবে নেক্সট উইকে। এগুলোই আছে পাবলিক ফাইন্যান্স। ট্যাক্স করতে কালেক্ট হয়, বিভিন্ন রকমের ট্যাক্স কি কি হয়। ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স এর পার্থক্য কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, কেউ বলতে পারবেন? হ্যাঁ বলুন, কল্যাণী থেকে বলুন। শোনা যাচ্ছে না, একটু সামনে এসে বলবেন। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে যেটা আমরা গভর্নমেন্টকে ডাইরেক্টলি পে করছি যেটা, আর ইনডাইরেক্টলি হচ্ছে কোনো জিনিস কিনছি ওটার সঙ্গে ট্যাক্স লেগে আছে, তো ওইটার মাধ্যমে আমরা ট্যাক্স পে করছি। আচ্ছা, এটা মোটামুটি ওই মানে একটা কলোকুয়াল ডেফিনেশন হলো।
ঠিক আছে, লোকাল ডেফিনেশন। বাট ওই ডেফিনেশন আছে একটা, মানে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। সবকিছু এরকম ভাবে যে ডাইরেক্টলি দিচ্ছি এরকম নয়। মানে ট্যাক্সের দুটো জিনিস হয়, একটা হলো ট্যাক্সের ভার, ঠিক আছে, ট্যাক্সের ইনসিডেন্স হয়, ঠিক আছে, আর ট্যাক্সের ইম্প্যাক্ট বলে একটা জিনিস হয়। তো ইম্প্যাক্ট বা ইনসিডেন্স যদি একটাই লোকের উপর পড়ে, যার উপরে ট্যাক্স আরোপ করা হচ্ছে এবং সেই ট্যাক্স দিচ্ছে, সরকার যাকে ট্যাক্স আরোপ করছে এই লোকটাকে, এবং সেই ট্যাক্স দিচ্ছে, তাহলে ট্যাক্সের ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স দুটোই ওই লোকটার উপরে পড়ছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর যদি একজনের উপরে আরোপ করা হলো, এই যে এই লোকটার উপরে আরোপ করা হলো, বাট এই লোকটার উপরে গিয়ে ট্যাক্সের ভারটা গিয়ে পড়লো, ট্যাক্সটা মনে হবে যেন এ দিচ্ছে, কিন্তু দিচ্ছে এ। এ যেটা ট্যাক্স দিল তার সেই টাকাটা আবার এর কাছ থেকে নিয়ে নিল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ট্যাক্সটা দিল কে? এই ছোট লোক, এই যে ছোট মানুষটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যখন ইনসিডেন্স এবং ইম্প্যাক্ট দুটো দুটো জিনিস দুজনের উপরে পড়বে, তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এই একটা লোক আছে, যা, এটা একটা লোক, এটা একটা লোক, সরকার ট্যাক্স, এটা এ, এটা বি, এর নাম এ, এর নাম বি, গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করছে এর ওপরে, ঠিক আছে। এ ধরি আমরা, ইনি একটা কোনো জিনিস তৈরি করে, একটা চিপসের প্যাকেট তৈরি করে, চিপসের কারখানা আছে এর, চিপসের প্যাকেট তৈরি করেন, ঠিক আছে, চিপস বানায়। তো কি করা হলো, সরকার এই যে প্রোডাকশনের উপরে যে ট্যাক্সটা নিচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি, ঠিক আছে। তো সরকার এক প্যাকেট চিপসের জন্য, এক প্যাকেট চিপসের দাম ধরলাম 10 টাকা, তো ধরলাম এর ট্যাক্স হচ্ছে 1 টাকা, 9 টাকা চিপস বানাতে তার চাইছে, তার লাভ সহ 9 টাকা হচ্ছে তার চিপসের খরচা, আর 1 টাকা সে ট্যাক্স দিচ্ছে সরকারকে। তাহলে টোটাল 10 টাকায় সে চিপসটা তখন যখন একে বিক্রি করবে, তখন কত টাকা বিক্রি করবে? 10 টাকায়, তাই তো? কারণ কি, 9 টাকা সে খরচা হয়েছে তার, আর 1 টাকা হচ্ছে সে ট্যাক্স দিয়েছে, সেটাও তো খরচা। তো সে যখন বিক্রি করবে সে কিন্তু ওকে 9 টাকায় বিক্রি করবে না, 10 টাকায় বিক্রি করবে। তাহলে কি ট্যাক্সটা আলটিমেটলি কে দিল? এই 1 টাকাটা কে দিল? এর 9 টাকাটা তো এ পেয়ে যাচ্ছে, আর 1 টাকাটা আবার এর কাছ থেকে তুলে নিচ্ছে। তাহলে বির কাছ থেকে নিয়ে নিচ্ছে, এ বি এর কাছ থেকে কিন্তু 1 টাকাটা উসুল করে নিচ্ছে। তাহলে ট্যাক্সটা আরোপ করা হয়েছে এই লোকটার উপরে, আর ট্যাক্সের ভারটা গিয়ে পড়ছে এই লোকটার উপরে। এরম ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। একজনের উপর আরোপ করা হয় আর ভার পড়ে আর একজনের উপরে, সেই ট্যাক্স গুলোকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইকোনমির ভাষায় এটা হচ্ছে ডিপেন্ডেন্স। আর যদি এই লোকটার উপরে ট্যাক্স আরোপ করা হয়, এর ইনকাম ট্যাক্স দিচ্ছে, এই যা ইনকাম করে তার উপরে যে ট্যাক্সটা দেয়, গভর্নমেন্ট এর উপরেই আরোপ করেছে ট্যাক্সটা, আবার এই ট্যাক্সটা গভর্নমেন্টকে দিচ্ছে, তাহলে এর উপরেই আরোপ করা হয়েছে এবং ট্যাক্সের ভার এর উপরে এসেই পড়ছে। ও আবার কারোর কাছ থেকে তো তার ইনকামের জন্য, আমি ইনকাম ট্যাক্স দিয়েছি বাবা আমাকে তুমি দাও এত টাকা, সে বাবার কাছ থেকে পার্সোনালি নিতে পারে, ঠিক আছে, কিন্তু অন্য লোকের উপরে তো চাপাতে পারে না, তার ইনকাম ট্যাক্স তাকেই দিতে হচ্ছে। মানে ট্যাক্সের ভার এবং ট্যাক্সের আরোপ দুটোই একই লোকের উপরে হচ্ছে, ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স দুটোই একজনের উপরে পড়ছে, তখন সেটাকে বলা হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স। এগুলোকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যখন একজনের উপরে ইম্প্যাক্ট পড়ে আর একজনের উপরে ইনসিডেন্স পড়ে, তাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে ডিফিনেশন। পাবলিক ফাইন্যান্সে আমরা এগুলোই পড়বো। ট্যাক্স এবার কত ধরনের হয়, কতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স আছে, কতগুলো ডিরেক্ট ট্যাক্স আছে, ঠিক আছে। ট্যাক্স থেকে সরকারের আয়ের মাধ্যম, আবার সরকারের খরচা আছে, সেগুলোকে বলা এক্সপেন্ডিচার, ঠিক আছে। ট্যাক্স ছাড়াও কোথা থেকে সরকারের আয় হতে পারে? শুধুমাত্র এই ট্যাক্সই কি সরকারের রেভিনিউ, মানে মানে সরকারের রিসিপ্টস? ট্যাক্স রিসিপ্ট ছাড়া কি আর কোনো রিসিপ্ট হয় না? সেগুলো জানবো। আমরা যে ফর্ম ফিল আপ করি চাকরির জন্য, বা আমরা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যদি ধরা পড়ি, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে যে ফাইনটা দিই, সেটা সরকার কোথায় হিসাব করে? সেগুলোকে সরকারের কি আয় বলে, ঠিক আছে। আয়ের থেকে মানে ব্যয় যদি বেশি হয়ে যায় তখন সেটাকে ঘাটতি বলে, ঠিক আছে। এবং ঘাটতি বিভিন্ন রকম ভাবে সরকার হিসাব করে, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, তারপরে বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, সেগুলোর সংজ্ঞা জানবো সব পাবলিক ফিনান্স, ঠিক আছে। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং বুঝলেও খুব মজা লাগবে, ঠিক আছে। ওগুলো পড়ার পরে বাজেট এবং ইকোনমিক সার্ভে পড়ার একটা নিজস্ব ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে, নিজেই বুঝতে পারবেন পড়ে, পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টার পড়ার পরে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা নেক্সট উইকে আমরা পাবলিক ফাইন্যান্সটা আলোচনা করবো। আজকে হওয়ার কথা ছিল, বাট আজকে একটা কারণবশত হয়নি। নেক্সট উইকে আমরা কিন্তু পাবলিক ফাইন্যান্সটা ডিটেলস আলোচনা করবো।
তো কারেন্ট অ্যাফেয়ার্স যেটুকু বাকি ছিল মানে আপ টু আগস্ট 2015 হয়ে গেল। এরপরে একদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা কি করব, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা আগস্টটা শেষ করে ফেলবো। মানে 15 তারিখ থেকে 31 তারিখ অবধি ততদিনে বাকি আমরা আগস্টটা শেষ করে ফেলবো। তারপরে আবার অক্টোবরে গিয়ে সেপ্টেম্বরটা করবো। এইভাবে 1 মাস পর পর গিয়ে তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো একদিন করে আমরা পুরো কভার করবো। ঠিক আছে?